যেখানে আপনার বাকশালকে ভেঙে দিয়ে উনি চাইলে কিন্তু আপনার মিলিটারি শাসন রাখতে পারতো, সেই ব্যবস্থাটা রাখেনি। কিন্তু দেখেন উনার পরে আইসা এরশাদ কিন্তু বাংলাদেশে মিলিটারি শাসন ব্যবস্থা রেখে এবং এককভাবে কিন্তু 10 বছর 9 বছর দেশ পরিচালনা করেছে। কিন্তু এবার ব্যবসায়ীরা কি করবে? ব্যবসায়ীরা করবে কি, যেহেতু আমার গ্যাসের দাম বেড়ে গেছে, মালামালের দাম বৃদ্ধি করে সর্বোপরি এই চাপটা জনগণের উপরে আসবে। এখন এই বিষয়টা বোঝার মতো তাদের ক্যাপাসিটি নেই, এই বিষয়টা বোঝার মতো তাদের এক্সপিরিয়েন্স নেই। আওয়ামী লীগের সে বাকশালের দিকে হাঁটছে। এরপরে আসেন আপনারা বলতেছেন যে সময় নিয়ে কথা বলতে হবে না। আপনি যদি আপনার বাচ্চাকে ক্লাস 1-এ ভর্তি করেন, সে কি কবে ক্লাস 2-তে উঠবে এটা আপনার জানতে হবে না? আপনি এডমিশনের আগেই তো এটা জানতে চাইবেন। তো এই সরকার গঠন করার আগেই তারা নির্ধারণ করে নিত যে আমাদেরকে 3 বছরের জন্য দেন, না হলে আমরা যাবো না। আমাদের যে আলোচনার বিষয় এবং আপনার যে প্রশ্ন খুবই প্রাসঙ্গিক, যেহেতু বাংলাদেশ আজ স্বাধীনতার 53 বছরে এসেও এখনো দিশেহারা। যে অধিকারের জন্য এই দেশ স্বাধীন হয়, সে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কালক্রমে অনেক নেতা আমাদের দেশে বিভিন্ন সময় ফ্রন্ট লাইনে এসেছে। তো এর মধ্যে থেকে এখন পর্যন্ত সকলের কাছে গ্রহণযোগ্য এবং সর্ব অবস্থায় সর্ব পরিবেশে যেটা আপনার গ্রহণযোগ্য, সেটা হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র এবং সাম্য, মর্যাদা এবং কৃষক শ্রমিকের যে মেহনতি মানুষদের জন্য যে একটি সুষ্ঠু এবং একটি সমবন্টনের নীতি এবং একটি সুন্দর অ্যাডমিনিস্ট্রেটিভ, যেখানে মেহনতি মানুষের এই দেশের প্রজাতন্ত্রের যে আশা আকাঙ্ক্ষা সবকিছু প্রতিফলিত হয়েছে, সেটি হয়েছে জিয়াউর রহমানের হাত ধরে। তো আপনি দেখেন যে কোনো দেশেই আপনার দেশের একজন রূপকার থাকে, একজন নেতৃত্ব থাকে, যার নেতৃত্বে আপনার দেশ স্বাধীন হওয়ার পরে বা দেশের একটি উন্নয়নের ব্যবস্থা ত্বরান্বিত হয়। আপনি মালয়েশিয়ার দিকে লক্ষ্য করেন, আমরা কিন্তু খুব সিমিলারলি মালয়েশিয়ার কাছাকাছি সময় আমরা স্বাধীন। তো আজকে মালয়েশিয়া কোথায় অবস্থান করছে আর আমরা কোথায় অবস্থান করছি? আমাদের দেশের লোকেরা লেবার দেয় মালয়েশিয়াতে, এবং এটা খুবই আপনি দেখবেন মার্জিনে যে ওয়েজেস দেয় আমাদেরকে, এটা খুবই মানে সামান্য। মানে আমরা আমাদেরকে নিজেদেরকে আসলে কোনোভাবেই উন্নত এবং সমৃদ্ধশীল ভাবে গড়ে তুলতে পারছি না। এবং বিগত 16 বছর শেখ হাসিনার সরকার শুধুমাত্র নামে এবং আপনার বক্তব্যেই শুধু উন্নয়নের কথা বলে গেছেন এবং উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, যেটা আমাদের দেশের যে রিজার্ভ আছে এরকম 10-5টা রিজার্ভের চাইতেও বেশি তারা টাকা পয়সা দেশ থেকে পাচার করেছে। এখন এই সকল কিছুর মধ্যে যেটি সর্বমহলে গ্রহণযোগ্য, স্বীকৃত এবং যার নেতৃত্বে আমরা একটি সুন্দর সমৃদ্ধির উন্নয়নশীল রাষ্ট্র দেখেছিলাম, যেখানে আমাদের যেহেতু অনেক ম্যান পাওয়ার ছিল, আমাদের এই ম্যান পাওয়ারকে কাজে লাগিয়েছিল, যেহেতু একটি কৃষি নির্ভর দেশ ছিল, এই কৃষিকে উন্নত করে এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের জনগণের মেহনতি অভাবী দরিদ্র মানুষের হাতে পয়সা পৌঁছে দেওয়া, সবকিছুর এই সুন্দর যে একটি অবকাঠামো, সেটি রূপকার হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যার ফলে এই দেশের জনগণের মাঝে উনি বেঁচে আছে, জনগণের হৃদয়ে। বিগত 16-17 বছর জিয়াউর রহমানকে বিভিন্ন ভাবে খাটো করার জন্য, ছোট করার জন্য চেষ্টা করার পরেও কিন্তু আজকে দেখেন বাংলাদেশের 90% মানুষ জিয়াকে সেভাবে মূল্যায়ন করে এবং একজন আপনার ক্যারিসমেটিক লিডার হিসেবে কিন্তু সকলে তাকে গণ্য করে। এখন সেই জায়গা থেকে যদি জনগণ জিয়াবাদ নাম দেয়, সেটা মানে জনগণের বিষয়। জনগণ যার মাধ্যমে সমৃদ্ধ হয়েছে, উন্নত হয়েছে, যার মাধ্যমে তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিস্ফুটিত হয়েছে, এবং যেখানে আপনার বাকশালকে ভেঙে দিয়ে উনি চাইলে কিন্তু আপনার মিলিটারি শাসন রাখতে পারতো, সেই ব্যবস্থাটা রাখেনি। কিন্তু দেখেন উনার পরে আইসা এরশাদ কিন্তু বাংলাদেশে মিলিটারি শাসন ব্যবস্থা রেখে এবং এককভাবে কিন্তু 10 বছর 9 বছর দেশ পরিচালনা করেছে। কিন্তু উনি এতটাই ক্যারিসমেটিক লিডার ছিল, এতটাই জনবান্ধব লিডার ছিল বাংলাদেশের মতো দারিদ্র দেশে এবং বহির্বিশ্বে আমাদের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য উনি যে পরিমাণ কাজ করেছেন, যে ধরনের উন্নয়ন করেছেন, যে ধরনের
পদক্ষেপ গ্রহণ করেছেন সেটি সর্বমহলে প্রশংসনীয়। যার ফলে যদি জিয়াবাদ এসে থাকে, জিয়ার সৈনিক স্লোগান যদি আপামর জনসাধারণ ধরে, আপনি সেটা কিভাবে ঠেকাবেন? এই হলো বিষয়। এবং পাশাপাশি যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের সমন্বয়ক আসিফ মাহমুদ কিংবা নাহিদ নাহিদ হাসান, ওনাদের রাজনীতি তো সেরকম কোনো ইতিহাস, নাহিদ ইসলাম, ওনাদের তো আসলে রাজনীতির সেরকম ইতিহাস বা জ্ঞান নেই। তো যে পরিপ্রেক্ষিতে তারা যে অভ্যুত্থানের মাধ্যমে দেশটাকে একটা মানে ফেসিবাদ দূরীকরণে তাদের যে অগ্রণী ভূমিকা ছিল সেটাকে আমরা সাধুবাদ জানাই। আমরা সেই আন্দোলনে এককভাবে সংখ্যাগরিষ্ঠ ভাবে সেখানে আমরা আমাদের জীবন বাজি রেখে আমরাও সেখানে ছিলাম। তো তাদের মধ্যে তারা নেতৃত্ব স্থানীয় ছিল, আমি তাদেরকে এখনো সম্মান করি, সবসময় সম্মান করবো। এবং এই ফেসিবাদ কে দেশ থেকে তাড়িয়ে দিয়ে তাদের ভূমিকা আসলে অপরিসীম। আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি যে কথাটি বলেছিলেন যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, এটি তো উনি কাদের ভাষাটা বলেছেন? উনি তো একজন রাজনীতিবিদ, উনি তো জনগণের ভাষা বুঝেন। এটাই জনগণের ভাষা। জনগণ চায় যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এটা গণতান্ত্রিক রাষ্ট্রের প্রথম এবং প্রধান যে মৌলিক উপাদান সেটি হচ্ছে জনগণের প্রতিনিধি জনগণের রাষ্ট্র পরিচালনা করবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা এবং জনগণের চাহিদার যে মানদণ্ড সেটা তারা বুঝতে পারবে। আপনার আমাদের প্রফেসর ইউনূস স্যার এবং ডক্টর আসিফ নজরুল স্যার সহ আরো যারা এখন বর্তমানে উপদেষ্টা মন্ডলীতে আছেন, দেখেন তারা দ্রব্যের উপরে ভ্যাট বাড়িয়ে দিয়েছে, বিভিন্ন পণ্যের উপরে ভ্যাট বাড়িয়ে দিয়েছে। ট্যাক্স বাড়ানো আর ভ্যাট বাড়ানোর মাঝে একটা ব্যাপক পার্থক্য আছে। ট্যাক্সটাকে বলা হয় আপনার পরোক্ষ কর এবং ভ্যাটটাকে বলা হয় প্রত্যক্ষ কর। অর্থাৎ আপনি একটা ফকির, সে একটা চিপস কিনে খাবে, একটা মেডিসিন কিনে খাবে, সেখান থেকে যে ভ্যাটটা আসবে এটা সরাসরি তার গায়ের উপর দিয়ে যাবে এবং এটা সাইকেলিং হয়। তো এই ভ্যাটটা বৃদ্ধি করা এটা জনগণের উপর একটা চাপ পড়েছে। ধরেন জনগণের উপরে চাপ পড়লো, ধরেন আপনার গ্যাসের দাম বাড়িয়ে দিল, বললো যে আমরা তো ব্যবসায়ীদেরকে দাম বাড়িয়ে দিচ্ছি। এবার ব্যবসায়ীদেরকে দাম বাড়িয়েছি, জনগণের দাম বাড়াই নাই। এবার ব্যবসায়ীরা কি করবে? ব্যবসায়ীরা করবে কি, যেহেতু আমার গ্যাসের দাম বেড়ে গেছে, মালামালের দাম বৃদ্ধি করে। সর্বোপরি এই চাপটা জনগণের উপরে আসবে। এখন এই বিষয়টা বোঝার মতো তাদের ক্যাপাসিটি নেই, এই বিষয়টা বোঝার মতো তাদের এক্সপিরিয়েন্স নেই, বিকজ তারা সরকার পরিচালনা করা বা তাদের জনগণের সাথে এখানে সরকারের নিরপেক্ষতার কথা আসছে কেন? এখানে তো একটা হচ্ছে সক্ষমতার কথা আসবে। এই বিষয়গুলা আপনার এই বিষয়গুলা হচ্ছে কি একটা শুধুমাত্র রাজনীতিবিদরাই বুঝতে পারে, সেজন্য নির্বাচনটা খুবই মুখ্য এবং জরুরি। এবার আসলে নিরপেক্ষ সরকারের কথা বলি। নিরপেক্ষ সরকারের অধীনেই হতে হবে নির্বাচন। শেখ হাসিনার মতো যদি সরকার, এই সরকার তো সবার সরকার, তাহলে এই সরকার কেন নিরপেক্ষ হবে না? যদি 3 জন উপদেষ্টা সরে যায়, তারা যদি আমাদের মির্জা ফখরুল ইসলাম স্যারের কথা কিন্তু সেটাই ছিল, একটি নিরপেক্ষ সরকারের অধীনে। আমাদের বলা হয় নাই তো যে এই সরকারের অধীনে হবে না, এই সরকার নিরপেক্ষ না, সেরকম কিছু না। তারা কিন্তু এটা মিন করেছে, এবং মিন কে করেছে? শুধুমাত্র সেই 2 জন উপদেষ্টা যারা কিনা ছাত্রদের প্রতিনিধি। কারণ তারা তো জানে যে তারা তো মানে একটা দলের এই মানে আমাদের সমন্বয়ের যে নতুন দলটি বাংলাদেশে নিবন্ধন করতে যাচ্ছে বা বাংলাদেশে যারা আগামীতে নির্বাচনে আসতে যাচ্ছে, তারা তো সেই দলেরই একটা অংশ, সেটা তো তারা ভালো করে জানে। সেজন্য তো তাদের গায়ে একটা মানে ঝাপটা আগুন লেগে গেছে কথা বলার সাথে সাথে। তো সেজন্য তারা তাদের প্রতিক্রিয়া। এবং দেখুন, আপনি একটি সরকারের মধ্যে থেকে আপনি একটি প্রাইভেট পোস্ট দিয়ে এইভাবে উস্কানিমূলক বক্তব্য দেওয়া কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? আপনি একজন সাংবাদিক হিসেবে সেটা আপনি মানদণ্ডে বিচার করবেন আশা করি। তো যে বক্তব্যটি এসেছে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, জনগণের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ থাকতে হবে, সরকারের মাধ্যমে কেউ যেন বায়াসড না হয়। এবং জনগণ যে 16 বছর 17 বছর অনেক ছেলে পেলে আছে জন্মের পরে ভোট হয়েছে কিন্তু সে ভোট দিতে পারে নাই, তো সে ছেলে তো তার প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। যেহেতু আপনি প্রতিনিধি নির্বাচন করতে পারতেছেন না, আপনি তো আপনার আশা আকাঙ্ক্ষা প্রতিফলন পাবেন না, এবং আপনি সে আশা করবেনও না হয়তো। সেজন্য জনগণের কথা যেহেতু বিএনপি সবসময় বলে, সে জনগণের ভাষাটাই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তুলে ধরেছে। আমি কিন্তু বক্তব্যটা খুব সুস্পষ্ট ভাবে লক্ষ্য করেছি, এবং বিবিসি বাংলা যে সাক্ষাৎকার, এটা জনগণের জন্য কথা বলে। সেই কথা যদি কারো গায়ে লাগে, তাহলে তাদেরকে বুঝতে হবে তাদের মধ্যে ফেসিবাদ তৈরি হয়ে যাচ্ছে, তাদের মধ্যে ফেসিবাদের লক্ষণ দেখা দিয়ে যাচ্ছে। নির্বাচন তো ভয় পায় ভাই, সে বিএনপি, আওয়ামী লীগ। আওয়ামী লীগ না নির্বাচন ভয় পায়? আওয়ামী লীগ তো নির্বাচন দিতে চায় না। মানে নির্বাচন বলতে আমরা সুষ্ঠু নির্বাচনের কথা বলছি, নিরপেক্ষ নির্বাচনের কথা বলছি, সেটা তো আওয়ামী লীগ দিতে ভয় পেয়েছিল। আপনারা কেন ভয় পাচ্ছেন?
তাহলে কি আপনারা আওয়ামী লীগের সে বাকশালের দিকে হাঁটছেন? এরপরে আসেন আপনারা বলতেছেন যে সময় নিয়ে কথা বলতে হবে না? আপনি যদি আপনার বাচ্চাকে ক্লাস 1 এ ভর্তি করেন, সে কি কবে ক্লাস 2 তে উঠবে এটা আপনার জানতে হবে না? আপনি এডমিশনের আগেই তো এটা জানতে চাইবেন। তো এই সরকার গঠন করার আগেই তারা নির্ধারণ করে নিত যে আমাদেরকে 3 বছরের জন্য দেন, না হলে আমরা যাব না, আমাদেরকে 10 বছরের জন্য দেন, 50 বছরের জন্য দেন, 100 বছরের জন্য দেন। একটা নির্দিষ্ট সময়সীমা তারা বেঁধে নিতে পারতো। অনির্দিষ্ট কালের মতো কথা বললে হবে না। এরপর সেজন্য হচ্ছে কি আমরা একটা টাইম ফ্রেম চাচ্ছি, তারা কিন্তু এখন পর্যন্ত টাইম ফ্রেম দিচ্ছে না। বারবার একটা কথাই বলতেছে যে সংস্কার। সংস্কার তো আমি আগেও বলেছি আপনার সাথে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সেটা হবে। এবং আপনি আমাদের আইনে আছে আপনার এখানে কিছু কিছু জায়গায় স্পেশাল মানে আপনার কি বলে যে আপনার সহজাত ক্ষমতা দেওয়া হয় যখন বিধিবদ্ধ আইনে কোনো কিছু কাভার করে না, তখন যে সিচুয়েশনটা আছে ওই সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে যে কোনো বিচার করার জন্য একটা বিচারক ক্ষমতা দেওয়া হয়। তদ্রুপ আপনার সংস্কার যখন আপনি দেখতেছেন ডিউ টাইমের মধ্যে হচ্ছে না, আপনি সেটা নির্বাচিত সরকারের হাতে দিয়ে দিবেন। নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবে এবং জনগণের প্রতিনিধিত্ব করবে, একটি সুন্দর সমৃদ্ধিশালী দেশ গঠন হবে। আমরা তো সবাই দেশের জন্য কথা বলি, আমরা তো সবাই দেশের মানুষের জন্য, মানে মানুষের আশা আকাঙ্ক্ষার জন্যই তো আমরা এই মানে দিনভর এই 16-17 বছর আমরা এই নির্যাতন সহ্য করেছি। এটা নিশ্চিত করতে হবে আপনার, সেটা আপনাকে জনগণ নিশ্চিত করতে হবে। এখন আপনি কিভাবে মনে করেন যে দেরিতে নির্বাচন দিলে কি আপনার ফেসিবাদ কায়েমের রাস্তা বন্ধ হয়? এরকম কোন ফর্মুলা কোন পৃথিবীতে আপনি দেখেছেন? এরকম কোন এক্সাম্পল আপনাদের কাছে আছে? মন গড়া ডায়লগ দিলে তো হবে না। দেশের মানুষের জন্য আরেকটা বিষয় যে আপনার আজকে 6 মাস হয়ে গেছে। 6 মাস আওয়ামী হয়ে লীগের গেছে। কথা কিছু বলছে না। না কথা শুনেন, 6 মাস তো হয়ে গেছে। আপনার চালের দাম কমছে, ডালের দাম কমছে, আপনি বাজারে যান, ধনেপাতার দাম কমছে, কাঁচামরিচের দাম কমছে। কিসের সংস্কার করবেন? সংস্কার করবেন আপনি রাস্তাঘাট করবেন, সেখানে তো ভাই কোটিপতিরা গাড়ি দৌড়াইব। এই গরিব তো দিনে দিনে গরিব হবে। গরিবের তো প্রথম যে চাহিদা সেটা হচ্ছে তার অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, সেগুলো তো নিশ্চিত হচ্ছে না। 6 মাসে তো কিছুই করতে পারেন না। আপনি তো সমন্বয় কতজন মানে এই আন্দোলনে কতজন মারা গেছে এটার উপযুক্ত লিস্ট দিতে পারেন না, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন না। আপনি হাজার বছর নেবেন, কত হাজার বছর নিলে আপনাদের ফেসিবাদ মনে হবে না কায়েম হবে? এইগুলা সম্পূর্ণ একটা লেন্দি বা লিঙ্গারিং এর একটা বিষয়, এর বাইরে কিছু না। আপনারা যদি প্রকৃতপক্ষে জনগণের জন্য কাজ করতেন সেটা 6 মাসে প্রতিফলিত হতো। আপনারা কাজ করতে চাচ্ছেন, আমরা বলি না যে আপনারা কাজ করতে চাচ্ছেন না, কিন্তু আপনারা পারছেন না, বিকজ আপনাদের সেই এক্সপার্টিস নেই। আপনার যেখানে প্রত্যেক মন্ত্রণালয়ে মন্ত্রী এমপি থাকার পরও যেখানে একটা দেশ পরিচালনা করতে হিমশিম খায়, যেহেতু একটা জনবহুল দেশ, সেখানে আপনি কিভাবে মানে 15-20 জন উপদেষ্টা দিয়ে এবং যাদের ন্যূনতম এক্সপিরিয়েন্স নাই, ন্যূনতম এক্সপিরিয়েন্স ছাড়া আপনি কিভাবে, আপনি ভ্যাট কেন বাড়বে? এই প্রশ্নের কি জবাব দেবেন? এগুলা মানুষকে আর হয়রানি করবেন না আপনারা। 15-16 বছর মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, মানুষের দুঃখ দুর্দশার আর শেষ নেই। উন্নয়নের নামে হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। আপনাদেরকে অনুরোধের সাথে বলবো, জনগণের কথা ভাবুন যেভাবে বিএনপি ভাবে, আপনারা মানুষের কথা ভাবুন যেভাবে বিএনপি ভাবে, আপনারা দেশের কথা ভাবুন যেভাবে বিএনপি ভাবে। বিএনপি একটি বহুদলীয় গণতান্ত্রিক প্রবর্তকের দল। সেই দলের মাঝে মানুষের জনগণের আস্থা। মানুষ তো ভয়ে, অন্যান্য রাজনৈতিক দল ভয়ে ফেটে যাচ্ছে। আপনারা এরকম করতেছেন কেন? আপনাদেরকে যদি জনগণ ভালোবাসে, আপনাদেরকে জনগণ ভোট দিবে। একটা ঐক্যের মধ্যে একটি এক্সপেরিয়েন্স সরকার আসবে, জনগণের সরকার আসবে, ফেসিবাদকে দূর করে দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশটাকে উন্নয়ন সমৃদ্ধশীল করবো, এটাই তো আমাদের লক্ষ্য। এই জন্যই তো আমরা রাজনীতি করি। অনেক ধন্যবাদ।